শুভ সকাল শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো তোমরা। আজকে ক্লাসে আমরা এসেছি সবাই, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। সুস্থ মনে আমরা আজকে ইনশাল্লাহ অঙ্ক ক্লাসে সবাই উপস্থিত আছি। আজকে তোমাদের ষষ্ঠ অধ্যায়ের যে জ্যামিতি আছে, জ্যামিতি আজকে শুরু করব। তোমাদের পাটিগণিত করা হয়েছে, শেষ হয়ে গেছে সব, আর বীজগণিত করা হয়ে গেছে, তোমরা ভালোভাবে বুঝেছো। আর বাকি থাকে জ্যামিতি। জ্যামিতি আজকে শুরু করছি। জ্যামিতি তোমরা খুব মনোযোগ সহকারে শুনবে। জ্যামিতি বিষয়টা খুবই সহজ, একটু খেয়াল করে তোমরা যদি দেখো, বুঝো আমার কথা, তাহলে তোমরা জ্যামিতি বুঝতে পারবে। তোমাদের ষষ্ঠ অধ্যায়ে জ্যামিতি শুরু হয়েছে। জ্যামিতি সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দেই। ষষ্ঠ অধ্যায়, তোমাদের বইতে ষষ্ঠ অধ্যায় জ্যামিতি। জ্যামিতি মানে হলো কি সেটা তোমাদের জানতে হবে। জ্যামিতি এখানে দুই ভাগে ভাগ, জ্যামিতি। এখানে লেখা আছে জ্যামিতি, জ্যামিতি। তোমাদের বুঝতে হবে যে জ্যা মানেটা কি আর মিতি মানে কি। জ্যা মানে হলো ভূমি আর মিতি মানে হলো পরিমাপ। তাহলে জ্যামিতি মানে দাঁড়াচ্ছে যে ভূমি পরিমাপ। তাহলে ভূমি কিভাবে পরিমাপ করা হয়, কি দিয়ে করা হয়, কি পদ্ধতিতে করা হয় ইত্যাদি সম্পর্কে যে ধারণা দেওয়া হয় সেটাই হচ্ছে জ্যামিতি। এই প্রসঙ্গে অনেক কিছু আছে, যে ভূমি মাপতে কি কি লাগে, কীভাবে মাপতে হয়, কোন বিষয়গুলো জানতে হয়, এসবই এই অধ্যায়ের আমরা ধারণা পাব। তো সুতরাং আমরা জ্যামিতি বলতে কি বুঝি সেটা বুঝলাম, যে জ্যা মানে ভূমি আর মিতি মানে পরিমাপ। তার মানে হলো এইখানে হলো আমরা লিখতে পারি এই জ্যা, জ্যা মানে কি হলো ভূমি, ভূমি ভূমি মানে মাটি, জমি, এগুলো মিতি, মিতি মানে হলো পরিমাপ, পরিমাপ। এটা হলো জ্যামিতি। তোমাদের বইতে লেখা আছে যে জ্যা মানে ভূমি আর মিতি মানে পরিমাপ। ভূমির পরিমাপটাই হলো জ্যামিতি। বইতে লেখা আছে, তোমাদেরকে আমি বলে দিলাম, তোমাদের মনে থাকবে যে জ্যামিতি মানেটা কি। জ্যামিতি হলো ভূমির পরিমাপ। এই সম্পর্কে আসলে কবে থেকে শুরু হলো তোমাদের বইতে লেখা আছে যে খ্রিস্টপূর্ব 300 বছর আগে। তোমরা বই দেখো যে তোমাদের বইয়ে পৃষ্ঠা নাম্বার 93 থেকে শুরু হয়েছে, যে খ্রিস্টপূর্ব 300 বছর আগে থেকেই গ্রিক পণ্ডিত ইউক্লিড তার এলিমেন্টস পুস্তকে 13টি খণ্ডে জ্যামিতিক পরিমাপ পদ্ধতির সংজ্ঞা এবং প্রক্রিয়াসমূহ লিপিবদ্ধ করেন। তার মানে হলো যে গ্রিক গাণিতিক ইউক্লিড, উনি পণ্ডিত ছিলেন, উনি সর্বপ্রথম এই জ্যামিতি সম্পর্কে আলোকপাত করেন। তার বইতে উনি লিখেছেন, বইটির নাম হচ্ছে এলিমেন্টস। তো সুতরাং আমরা বুঝতে পারি যে ইউক্লিড যে বৈজ্ঞানিক, যে পণ্ডিত গাণিতিক, উনি এই জ্যামিতি সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন এবং সংজ্ঞা দেন এবং প্রক্রিয়া সম্পর্কে বিশদ আলোচনা করেন। তো এটা আমরা জানলাম। এটা আমি কেন বললাম যে জ্যামিতি মানেটা কি, জানলাম যে জ্যামিতি মানে হচ্ছে জ্যা মানে ভূমি, মিতি মানে পরিমাপ। জ্যামিতি, জ্যামিতিটাকে এই ধারণা দেয় হচ্ছে গ্রিক পণ্ডিত ইউক্লিড। উনি খ্রিস্টপূর্ব 300 বছর আগে তার বইতে এই জ্যামিতির সংজ্ঞা এবং প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করেন এবং লিখেন, বলে দেন যে কীভাবে করতে হবে না করতে হবে। তো সুতরাং আমরা ধারণা পেলাম জ্যামিতি সম্পর্কে, যে জ্যামিতি খ্রিস্টপূর্ব 300 বছর আগে গ্রিক পণ্ডিত ইউক্লিড এই জ্যামিতি সম্পর্কে আলোচনা করেন এবং বলে দেন এর সংজ্ঞা প্রক্রিয়া সম্পর্কে। আর জ্যা মানে ভূমি, মিতি মানে পরিমাপ। এটি হলো আমাদের জ্যামিতির সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। এবার আমরা কি কি আলোচনা আসছে, কি কি বিষয় আমাদের শিখতে হবে সেই সম্পর্কে আমরা বলছি। এই যে ভূমির পরিমাপ করতে গিয়ে যে বিষয়গুলি আসে, প্রথমে যে বিষয়গুলি সম্পর্কে জানতে হয়, সেই বিষয়গুলি আমাদের এখন আমরা আলোচনা করব। জ্যামিতি
সম্পর্কে প্রথম ধারণাটাই আসছে যে স্থান, তল, রেখা ও বিন্দু। স্থান, তল, রেখা ও বিন্দু, এইগুলি বিষয়গুলি, এই শব্দগুলি জ্যামিতির একটা বিশেষ শব্দ। এই শব্দগুলি আমাদের কাজে লাগে। যেরকম আমরা বীজগণিতে যে প্রতীক ব্যবহার করেছিলাম এক্স, ওয়াই, জেড, এ, বি, সি, পি, কিউ, আর ইত্যাদিগুলি, সর্বপ্রথম এই চিহ্নিতগুলি আমরা প্রতীকগুলি ব্যবহার করেছিলাম, সেরকম আমাদের জ্যামিতির এই স্থান, তল, রেখা, বিন্দু, কোণ, এইগুলি আমাদের মৌলিক শব্দ। এই শব্দগুলো আমাদেরকে জানতে হবে। এই শব্দগুলি আমাদের এই জ্যামিতির ভিতরে আছে। এই শব্দগুলি এবং সংজ্ঞা না জানলে আমরা বুঝতে পারবো না কিছু। সুতরাং প্রথম থেকে আমরা এই শব্দগুলি, সংজ্ঞা এবং কি সেটা আমরা ধারণা নেব। এইগুলি অতি সহজ, আমরা সবাই জানি, কিন্তু বিশেষভাবে জানি না। সহজভাবে জানি, সাধারণভাবে জানি, কিন্তু আমরা অঙ্কের ভাষায়, গণিতের ভাষায় কিভাবে এর সংজ্ঞায়িত করতে হয় সেটা আমরা বই থেকে জেনে নেব। দেখো, এটা সুন্দর না হলেও মোটামুটি হয়েছে। একটা ইট আঁকানোর চেষ্টা করেছি আমি, একটা ইট। এখানে এই ছবিটি দেখো, একটা ইটের ছবি, একটা ইটের ছবি আছে। এই ইটটা কোথাও এই ইটটা একটা স্থানে রাখা আছে। তাহলে কি বলবো আমি, যে প্রথমে বিবেচনা করো যে একটি বস্তু, আমি এই ইট আঁকালাম মানে একটি বস্তু দিয়ে আমি উদাহরণ দিচ্ছি যে এই বস্তুটা কি কি বিষয়গুলি সংশ্লিষ্ট। যেমন এই ইটটি কোনো একটি জায়গায় রাখা হলো, তার মানে হলো যে যে জায়গায় রাখা হলো সেই জায়গাটা একটা স্থান সে দখল করলো, সেই জায়গাটা সে দখল করলো। একটি ইটকে একটা জায়গায় রাখা হলো, তার মানেই হলো এই ইট কিছু জায়গা দখল করলো, স্থানটা সে দখল করলো। আচ্ছা, কোথায় রাখা হলো? কোনো তলের উপর রাখা হলো বা পৃষ্ঠের উপর রাখা হলো। যেমন একটা টেবিলের উপর যদি একটা বই রাখি, তাহলে কি হলো, টেবিলের উপর একটি বই রাখা হয়েছে, তাহলে বইটি, একটি বই যতটুকু ততটুকু জায়গা সে এই বইটি দখল করলো। আচ্ছা, তাহলে কি হলো, এই ইটের একটি দৈর্ঘ্য আছে, জায়গাটি দখল করলো কতটুকু দৈর্ঘ্য আছে, কতটুকু জায়গা সে গেল এবং কতটুকু এই পাশে দৈর্ঘ্য কতটুকু এবং প্রস্থ কতটুকু, সেটা আমরা এই ইটের চারিধার দেখে আমরা বুঝতে পারছি যে হ্যাঁ অতটুকু জায়গা সে দখল করলো। এরপরে দেখো, তাহলে আমরা বুঝতে পারি কি যে এই বস্তুটি একটি জায়গা দখল করলো। আচ্ছা, প্রত্যেকটি বস্তুই কিছু কিছু জায়গা দখল করে। হ্যাঁ, যে বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও বেধ উচ্চতা আছে তাকে আমরা ঘন বলি। তোমাদের বইতে লেখা আছে যে বস্তু দৈর্ঘ্য, প্রস্থ ও বেধ, বেধ মানে হচ্ছে উচ্চতা, দখল আছে তাকে বলে ঘন বস্তু। একটি বিষয় তোমাদেরকে শিখিয়ে দিই। ধরো একটি জমি,
এইটি একটি জমি। আমরা কি করি, এই দিকে হলো 10 ফিট, এই দিকে হলো 5 ফিট। তাহলে জমিটি কি হলো, একটি তল বা আমাদের পৃথিবী পৃষ্ঠের উপরে জমি একটি মাটি তল। এদিকে আছে 10 ফিট ধরলাম, এদিকে আছে 5 ফিট। তাহলে এখানে কতটুকু জায়গা কিভাবে আমরা করি, 10 ফিটের সাথে 5 ফিট কি আমরা করি, গুণ করি। তাহলে 5 × 10 = 50 বর্গ ফিট, অর্থাৎ 5 ফুট গণিত 10 ফুট সমান সমান কত হলো, 50 বর্গ ফুট, 50 বর্গ ফুট। তার মানে হলো এইখান থেকে এইটা হলো 10 ফুট, আর এখান থেকে এটা হলো 5 ফুট। তাহলে এই জায়গাটা কতটুকু হলো, 5 × 10 = 50 বর্গ ফুট। এটা হলো জমির ক্ষেত্রে, একটা সমতল জমির ক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে আমরা কতটুকু জায়গা আছে এই জায়গাটুকু আমরা পাই। কিন্তু একটা ইটের ক্ষেত্রে এই ইট কতটুকু জায়গা দখল করলো, দেখো একটা জমি শুধু দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, কিন্তু একটা ইট কিংবা বক্স এদের কি আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতাও আছে। তার মানে এটা হলো দৈর্ঘ্য, যে পৃষ্ঠের সাথে সে লেগে আছে তার লম্বাটুকু হলো দৈর্ঘ্য, আর এই পাশটুকু যতটুকু আছে এটা হলো প্রস্থ, এবং যতটুকু উপরে এটা হলো উচ্চতা, এটা হলো উচ্চতা। তাহলে এই ইটের কতটুকু জায়গা দখল করে আছে, বা ইটের ভিতরে এই একটা ম্যাচের বক্স, কিংবা দেখো আমি তোমাদেরকে বুঝিয়ে দিই, এটা একটা বক্স, এটা একটা বক্স তোমরা দেখতে পাচ্ছ, বক্স আমার হাতের উপরে আছে, একটা টেবিলের উপরে থাকতে পারে। এটা একটি বক্স তোমরা দেখছো, এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য, জমির যেরকম এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত লম্বা যতটুকু আছে সেটা দৈর্ঘ্য। আবার কি হলো, এখান থেকে এই পর্যন্ত, যেহেতু এটা পৃষ্ঠটা নিচে এবং উপর পড়লে আমরা প্রস্থটা এভাবে দেখাচ্ছি, যদি এইটা মাটির নিচে সমান থাকতো তাহলে আমরা আরেক দিকে যেত, দৈর্ঘ্য আরেক দিকে যেত। সুতরাং এইখান থেকে এই পর্যন্ত হলো দৈর্ঘ্য, আর এখান থেকে এই পাশ পর্যন্ত হলো প্রস্থ, এইটুকু হলো প্রস্থ। কিন্তু আরেকটা জিনিস আছে, এই কোণা থেকে এই উপর পর্যন্ত হলো, এটা কি হলো, এর উচ্চতা, এটা হলো তার উচ্চতা। তাহলে এই বস্তুটির কি আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতা আছে। উচ্চতাটাকে বেদ বলা হয়, বেদ বা উচ্চতা আছে। তাহলে এই বক্সটার ভিতরে খালি জায়গাটুকু কতটুকু আছে, এই বক্সটার ভিতরে খালি জায়গা কতটুকু আছে, ভিতরে কতটুকু জায়গা আছে, সেই জায়গাটা বের করতে গেলে আমাদের কি করতে হবে, এই দৈর্ঘ্য এবং প্রস্থ আর এই উচ্চতা, এই তিনটা গুণ করলে আমরা ভিতরে কতটুকু জায়গা সে দখল করে আছে, এর ভিতরে কতটুকু জায়গা আছে সেটা আমরা পাবো। আমাদের দুইটা একক যোগ করলে হয় বর্গ একক, অর্থাৎ ফুটে ফুটে গুণ করলে হয় বর্গ ফুট, ফুটের সাথে ফুটে গুণ করলে হয় বর্গ ফুট। যদি আরেকটা ফুট যদি গুণ করা হয় তাহলে 3টা ফুট হবে না। যেরকম দেখলাম এটা হলো দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, কিন্তু এই বক্সের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতাও আছে। এখানে যদি উচ্চতা যদি 2 ফুট যদি আমি দেখি যে উচ্চতা আছে 2 ফুট, তাহলে এখানে 2 দিয়ে গুণ করতে হবে, 3টাই গুণ করতে হবে, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা গুণ করতে হবে। তাহলে কি হবে, 50 × 2 = 100, 100 বর্গ ফুট আর বলা যাবে না, একে বলতে হবে ঘন ফুট, ঘন ফুট। তাহলে 3টা বলে এটাকে একক হবে কি, ঘন ফুট। 2টা হলে হতো বর্গ ফুট অর্থাৎ স্কোয়ার, আর এটা হলো কিউব। 3টা আছে বিধায় এটাকে আমরা ঘন বলবো। সুতরাং এই বাক্সের ভিতরে কতটুকু জায়গা আছে সেটা আমরা বের করতে গেলে কি করতে হবে, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা বা বেদ বা উচ্চতা গুণ করলে আমরা এই ইটের বা এই বক্সের ভিতরে আয়তনটা পাই, ভিতরের আয়তনটা কতটুকু সেটা আমরা পাই।
এখানে দেখো ইট, বই, ম্যাচ বক্স, কাঠের টুকরা ইত্যাদি এগুলোর কি আছে? দৈর্ঘ্য, প্রস্থ এবং বেধ আছে, বেধ বা উচ্চতা আছে। আচ্ছা, স্থান বলতে আমরা কোনো নির্দিষ্ট আকারের বস্তু কতটুকু জায়গা দখল করে তা বুঝি। তাহলে স্থান বলতে এই ইটটি কতটুকু জায়গা দখল করে সেটা বুঝি, এটাই হলো স্থান। তাহলে আমাদের এই স্থানটা সম্পর্কে কি পাচ্ছি? কোনো বস্তু কতটুকু জায়গা দখল করে, কতটুকু জায়গা নিয়ে সে অবস্থান করে, কতটুকু জায়গা দখল করে মানে হলো কতটুকু জায়গা নিয়ে সে অবস্থান করে, সেই জায়গাটুকে কি বলা হবে? স্থান, স্থান বলা হবে। আচ্ছা, আবার কোনো বস্তুর তল বলতে কি বোঝায়? কোনো বস্তুর উপরিভাগকেই তল বলা হয়। তল বলতে আমরা কি বুঝবো? যে কোনো বস্তুর উপরিভাগকেই আমরা তল বলবো। যেমন ইট টেবিলের উপরিভাগ, কাগজের পৃষ্ঠ ইত্যাদি। আরেকটু বুঝিয়ে বলি, ইট বা বক্স একই রকম। ইটও হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ এবং বেধ বা উচ্চতা আছে, বক্সেরও দৈর্ঘ্য, প্রস্থ, বেধ বা উচ্চতা আছে। তাহলে কোনো বস্তুর তল বলতে কি বুঝবো? তল বলতে আমরা এটাই বুঝি, পৃষ্ঠ। আমরা অনেক সময় বলি যে পৃথিবীর পৃষ্ঠ মানে পৃথিবীর উপরিভাগ। পৃথিবীর পৃষ্ঠ মানে কি? আমরা তো বসবাস করি পৃথিবীর পৃষ্ঠে, উপরিভাগে। এইটা পৃথিবীর তল। এই বক্সের তল তাহলে কোনটা? আমি যখন টেবিলের উপর রাখবো এই বক্সটার নিচটুকু হবে তল। তাহলে আমরা যে বললাম যে কোনো বস্তুর উপরিভাগকেই তল বলে, তাহলে কেন আমি শুধু নিচেরটুকুকে তল বলবো? না, শুধু নিচেরটুকুকে তল বলা যাবে না। এই বক্সের অনেক কটি তল আছে। এই বক্সের অনেক কটি তল আছে। কীরকম তল আছে? এই নিচের তল যে জায়গাটুকু সে অন্য জায়গায় স্থান করে নেয়, এটা একটা তল। এই পাশের পৃষ্ঠ, এটাও একটা তল। উপরেও একটি তল, এই সাইডেও একটি তল, এপাশেও একটি তল। তাহলে আমরা গণিত একটি বক্সের কয়টি তল আছে? একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি। তাহলে একটি ঘনবস্তুর অর্থাৎ ঘনবস্তু বলতে আমি বোঝাচ্ছি যার দৈর্ঘ্য, প্রস্থ এবং বেধ বা উচ্চতা আছে, সেটাকে বলবো আমরা ঘনবস্তু। ঘনবস্তু কারণ হলো যে এই যে ঘন, আমরা তিনটাকে গুণ করে আমরা ঘনফুট পাই। হ্যাঁ, তিনটাকে গুণ করে আমরা ঘনফুট পাই, সুতরাং এটা একটা ঘনবস্তু। কোনো ঘনবস্তুর কয়টি তল থাকছে? 6টি তল থাকছে। একটি ইটের 6টি তল, একটি বক্সের 6টি তল। কিভাবে পেলাম? আমরা পৃষ্ঠগুলো দেখছি যে তল, প্রত্যেকটি পৃষ্ঠই হচ্ছে একটি তল। তাহলে কোনো বস্তুর উপরিভাগকেই তল বলা হয়। তাহলে তল সম্পর্কে আমরা ধারণা পেয়ে গেলাম। আমরা স্থান সম্পর্কে ধারণা পেলাম। কোনো বস্তু যেখানে যেটুকু জায়গা দখল করে থাকে সেটাই হলো স্থান। যতটুকু জায়গা দখল করে সে অবস্থান করে ততটুকুই হলো কি? স্থান। আর তল হলো কোনো বস্তুর উপরিভাগের পৃষ্ঠকে তল বলে। তাহলে কোনো বস্তুর উপরিভাগের পৃষ্ঠকে তল বলে। তাহলে এই বস্তুর উপরিভাগ পৃষ্ঠ 6টি, একটি ঘনবস্তুর উপরিভাগ হলো 6টি। এখানে দেখো প্রত্যেক পৃষ্ঠই এক একটি তল নির্দেশ করে। যেরকম একটি বক্সে দেখলাম প্রত্যেকটা পৃষ্ঠই এক একটি তল বলা হবে, তল নির্দেশ করে। এর একটি তল যেখানে অপর একটি তলের সাথে মিশেছে সেখানে একটি ধার বা কিনারা উৎপন্ন হয়। এই কিনারা হচ্ছে রেখার একটি অংশের প্রতিরূপ। এরূপ 3টি রেখা ইটের এক কোণায় এসে মিশেছে। এই কোণাগুলিতে এমন ক্ষুদ্র স্থানের সৃষ্টি হয়েছে যা শুধু অবস্থান আছে। তাহলে প্রত্যেকটি তল, এখানে এটা একটি তল, এটাও একটি তল, এটাও একটি তল। তাহলে আমরা দেখছি এই তলটির এক পাশ, এই তলটির
আরেক পাশ এবং এই তলটিরও এক পাশ একটি বিন্দুতে মিলিত হচ্ছে। যে কোনো সাইডের ওই পাশ থেকে এটা দেখা যাচ্ছে, যেহেতু সেটা আমরা এটা নিতে পারি, একটি বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে দুইটি তল যখন, এই বক্সে দেখাচ্ছি তোমাদের চিত্র হয়তো তোমরা বোর্ডে বুঝতে পারবে না, এই জন্য আমি এই বক্স দেখাই। দেখো, এই একটি তল এবং এই একটি তল, এই দুইটি তল এইখানে গিয়ে মিলিত হয়েছে, এখানে কি একটি ভাঁজ হয়ে গেছে। তার মানে এই তলের এই অংশটি, এই তলের এই অংশটি এবং এই তলের এই অংশটি একটি বিন্দুতে মিলিত হয়েছে, আবার এই সাইডেও একটি বিন্দুতে মিলিত হয়েছে। এইভাবে এই ধারগুলি, এই তলের একটি ধার, এই তলের একটি ধার, এই তলের আরেকটি ধার, এই ধারগুলি একটা জায়গায় মিলিত হয়। এই জায়গাটাতেই যে ধার সৃষ্টি হয়, এইখানে একটি রেখাংশের সৃষ্টি করে, এখানে একটি রেখাংশের সৃষ্টি করে। তাহলে আমরা রেখা জানতে চাচ্ছিলাম যে রেখাটা তাহলে কি হবে। তাহলে বিন্দু থেকে বিন্দুর দূরত্বটা একটি তলের, কয়েকটি তলের যে এক জায়গায় মিলিত হয় একটি বিন্দুর সৃষ্টি করে, এখানেও একটি বিন্দু সৃষ্টি করে। এই বিন্দুগুলির যোগফল, অর্থাৎ এই তলের ধার, এই তলের ধার বা কিনারা যে তৈরি হচ্ছে, যে কিনারা যে তৈরি হচ্ছে, সেই কিনারাটাই আমরা কি বলবো, এইখান থেকে এইটুকু, এই দূরত্বটুকুকে কি বলবো আমরা, এটা রেখা, এটা রেখার মতো সৃষ্টি হয়েছে, এটা রেখা সৃষ্টি হয়েছে। ধার বা কিনারাকে আমরা এই সাইড থেকে আমরা রেখায় বলতে পারি। রেখা সম্পর্কে তোমাদেরকে পরে আরও সংজ্ঞা দিয়ে বুঝিয়ে দেব। আগে আপাতত কীভাবে তলের মাধ্যমে রেখা সৃষ্টি হয় সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে একটি টান, এখান থেকে একটি টান, এই সবগুলি একটি রেখাংশ বা রেখার সৃষ্টি করেছে। আবার প্রত্যেকটি রেখা, এই রেখাংশগুলি একটি বিন্দুতে মিলিত হয়। এই রেখাটি এইখানে, এখানে মিলিত হয়, এই রেখাটি এই রেখার সাথে এইখানে মিলিত হয়। এই যে মিলিত স্থানগুলিতে একটি কেন্দ্রীভূত হয়ে যায়, এই কেন্দ্রটাকেই বলা হয় কি, বিন্দু। এই কেন্দ্রটা বিন্দু। এখানে একটি বিন্দু সৃষ্টি হয়েছে, এখানে একটি বিন্দু সৃষ্টি হয়েছে, এইগুলি হচ্ছে এক একটি বিন্দু। আমি দেখাই, বিন্দু মানে তোমরা সবাই জানো, বিন্দু মানে একটি ফোঁটার মতো একটি পৃষ্ঠে দেখা যায়। তো আমরা বুঝতে পারছি যে এটা একটি বিন্দু। আমরা বলি না পানির একটি বিন্দু, এক ফোঁটা, সেরকম এটা একটি বিন্দু। কিন্তু জ্যামিতির ভাষায় এই বিন্দুটাকে একটি সংজ্ঞায় ফেলতে হবে। বিন্দু কাকে বলে প্রশ্ন করলে তোমরা বলতে পারবা যে এইটি একটি বিন্দু। এইভাবে বললে তো আমাদের জ্যামিতিক ভাষায় উত্তরটা হলো না। এইটি একটি বিন্দু আমি দেখতেই পাচ্ছি, তুমি ভাষা দিয়ে কীভাবে বোঝাবা যে এটি একটি বিন্দু? বিন্দুর কথা হলো যে যার দৈর্ঘ্য নাই, দৈর্ঘ্য নাই, বিন্দুর দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, উচ্চতাও নাই, তাহলে কি আছে? বিন্দুর যার শুধু অবস্থান আছে, দৈর্ঘ্য প্রস্থ ও বেদ নাই। দৈর্ঘ্য প্রস্থ ও বেদ নাই, শুধু অবস্থানটা আছে। অবস্থান যে হ্যাঁ এখানে একটা কিছু আছে, এটা কি একটা কিছু আছে, যার দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, উচ্চতা নাই, সেই অবস্থানটাকে বলা হবে বিন্দু। তাহলে একটি রেখার অসংখ্য বিন্দু থাকতে পারে। আরও আলোচনা যখন আসবো তখন বুঝতে পারবা, প্রত্যেকটি বিন্দুর, অনেকগুলি বিন্দুর যোগফলই একটি রেখার সৃষ্টি হয়, সেটা আরও বলবো। কারণ একটি রেখার ভিতরে অনেকগুলি বিন্দু আছে। বিন্দু যদি এরকম ফোঁটা হয়ে থাকে যার দৈর্ঘ্য প্রস্থ বেদ নাই, তাহলে একটি রেখার ভিতরে অনেকগুলি বিন্দু নিশ্চয় আছে। তাহলে বিন্দু বলতে আমরা বুঝতে পারছি যার দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, বেদ বা উচ্চতা নাই, তাকেই বিন্দু বলে। তাহলে আমরা কি বলবো? রেখা। রেখা আমরা বক্সের মাধ্যমে তোমাদেরকে দেখা দিলাম যে
তলের কিনারাতেই রেখার সৃষ্টি হয়, সেই রেখাটা একটি টান কিভাবে হবে সেটা আমরা দেখাচ্ছি। রেখা, রেখাংশ এবং রশ্মি এই সবই একই রকম, কিন্তু সংজ্ঞায় একটু ভিন্নতা আছে। যেরকম এটি একটি রেখা, তোমাদের দেখো রেখা, রেখাংশ এবং রশ্মি সম্পর্কে কি বলছে বইতে, তা তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। কাগজের উপর এ ও বি দ্বারা নির্দেশিত দুটি বিন্দু বিবেচনা করি। বইতে বলছে কাগজের উপর, আমি বোর্ডেই দেখাচ্ছি যে কিভাবে হয়। এখানে বলেছে এ ও বি দুটি বিন্দু বিবেচনা করি। এ একটি বিন্দু এবং এখানে একটি বিন্দু হচ্ছে বি বিবেচনা করি। এখন বলছে বইয়ে লিখেছে যে কাগজের উপর এ এবং বি দুইটি বিন্দু বিবেচনা করি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটি একটি কাগজ মনে করি। এই বিন্দু আমরা জানি বিন্দু কেমন, বিন্দু তো একটি ফোঁটা, যার অবস্থান আছে দৈর্ঘ্য, প্রস্থ ও বেধ নাই, তাকে বিন্দু বলে আমরা সংজ্ঞায় আমরা জানছি। সুতরাং আমি একটি বিন্দু নিলাম, বি একটি বিন্দু নিলাম। অর্থাৎ আরেকটু বুঝিয়ে দিই, এখানে একটি বিন্দু, এখানে একটি বিন্দু, চেনার জন্য এ এবং বি দুটি নাম দিলাম। এ এবং বি দুইটি নাম দিলাম, যে এই অবস্থানের নাম হলো এ, এই অবস্থানের নাম হলো বি। অর্থাৎ এই বিন্দুর নাম এ, এই বিন্দুর নাম বি। আচ্ছা, এবার বলেছে যে একটি স্কেল দিয়ে, বলেছে একটি স্কেল বসিয়ে এই বিন্দু আর এই বিন্দু যোগ করি। একটা স্কেল বসিয়ে আমরা এই বিন্দু আর এই বিন্দু যোগ করলাম। যোগ করার পর কি হলো, বিন্দু দুটির উপর একটি স্কেল রেখে এ থেকে বি পর্যন্ত দাগ টানি। এ থেকে বি পর্যন্ত দাগ আমরা টানলাম। এ বি একটি সরলরেখার অংশের প্রতিরূপ, অর্থাৎ এ বি একটি রেখাংশ। তাহলে এই যে দূরত্বটুকু, এখানে হলো একটি বিন্দু ছিল, এখানে একটি বিন্দু ছিল, নাম দিয়েছিলাম এ, এখানে নাম দিয়েছিলাম বি। এবার একটি স্কেল বসিয়ে এই এ বি আমরা কি করলাম, দাগ টানলাম এ থেকে বি পর্যন্ত। তাহলে কি হলো, আমাদের এ এবং বি একটি রেখা বা রেখাংশের সৃষ্টি হলো। তাহলে আমরা রেখা সম্পর্কে জানলাম। রেখাংশটি কি উভয় দিকে যতদূর বরাবর নেওয়া যায়। এই রেখা থেকে এদিকেও টানলে অনেক দূর নেওয়া যায়, এদিক থেকেও টানলে অনেক দূর নেওয়া যায়। তাহলে এই রেখাটিকে বি এবং এ দিকে যতদূর পর্যন্ত আমরা টানতে পারি। রেখার নির্দিষ্ট প্রান্তবিন্দু বা দৈর্ঘ্য নাই, কিন্তু রেখাংশের নির্দিষ্ট প্রান্তবিন্দু ও দৈর্ঘ্য আছে। তাহলে যদি আমি এটাকে বলি একটা রেখা, এই রেখাকে আমরা যতদূর পর্যন্ত টানতে পারি, যতদূর পর্যন্ত টানতে পারি, কোনো সীমা নেই, রেখার কোনো সীমা নেই। আমরা এই বি থেকে, এখানে বিন্দু নিয়েছিলাম বি, কিন্তু অনেক দূর পর্যন্ত নিতে পারি, সেটা হলো রেখা। কিন্তু রেখাংশ কোনটা হবে, এই অনির্দিষ্ট পর্যন্ত টানলে একটা রেখা হয়, কিন্তু আমি ওই রেখার একটি অংশ যদি নেই তাহলে তো আর টানা যাবে না, অংশ তো আমি নিয়ে ফেলেছি, তাহলে একটা নির্দিষ্ট সীমা থাকবে, সেটা হবে রেখাংশ। তাহলে এ বি এইটুকু যদি রেখাংশ নেই, তাহলে এ বি হবে রেখাংশ। এখান থেকে এই পর্যন্ত একটি রেখার অংশ, যে রেখাটি কিনা অনেক দূর পর্যন্ত টানা যায়, সেটার একটি অংশ, তাহলে হবে এ বি একটি রেখাংশ। তাহলে রেখা কোনটি হবে, এ বি যতদূর পর্যন্ত টানা যাবে, অনির্দিষ্ট পর্যন্ত স্থান পর্যন্ত টানা যাবে, সেটা হবে রেখা। আর এখানকার এ বি এতটুকু অংশ হচ্ছে রেখার অংশ, রেখাংশ। রেখাংশ বলা হয় কোনো রেখারই অংশ, সেটাকে হবে রেখাংশ। তাহলে রেখার কোনো সীমা নেই, কী সীমা নেই, দৈর্ঘ্যের কোনো সীমা নেই, যতদূর পর্যন্ত টানা যায়। তাহলে আমরা যেটা জানলাম, স্থান জানলাম,
তল জানলাম, রেখা জানলাম ও বিন্দু জানলাম। আমি আরেকবার বলি তোমাদেরকে যে স্থান তাহলে কোনো বস্তু যে জায়গা দখল করে অবস্থান করে সেটাই হলো স্থান। তল কোনটা? কোনো বস্তুর পৃষ্ঠদেশ, পৃষ্ঠটাই হলো তল। রেখা কোনটা হবে? রেখা দুইটি পৃষ্ঠ যেখানে মিলিত হয়, মিলিত হয়ে একটি ধার সৃষ্টি করে, একটা কিনারা সৃষ্টি করে, সেই কিনারা হলো কি? একটি রেখা, এটি রেখার মতো হয়। আচ্ছা, বিন্দু কি হলো? বিন্দু হলো যার দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, বেধ বা উচ্চতা নাই, শুধু অবস্থান আছে, সেটাকে আমরা বিন্দু বলি। আচ্ছা, আমরা বলতে পারি রেখা সম্পর্কে তোমাদেরকে একটু আরও ধারণা দেই। রেখা বক্ররেখা হতে পারে, সরলরেখা হতে পারে। কেমন করে? যেমন তোমাদেরকে আরেকটু ধারণা দেই, কতগুলি বিন্দু, এক বিন্দু থেকে আরেক বিন্দুর সংযোগটাই হলো রেখা। যেমন এক বিন্দু থেকে আরেক বিন্দুর সংযোগটাই যদি রেখা হয় তাহলে এটা একটা রেখা। তাহলে এই বিন্দু থেকে যদি এইভাবে যায় সেটাও একটা রেখা। এই বিন্দু থেকে যদি এইভাবেও যায় যোগ, সেটাও একটি রেখা। কিন্তু কি হবে? এইগুলি হবে বক্ররেখা, এগুলি হবে অসমরেখা বা বক্ররেখা। আর সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্বটুকুই হবে কি? সরলরেখা। এটা সবচেয়ে ক্ষুদ্রতম দৈর্ঘ্য, এক বিন্দু থেকে আরেক বিন্দুর সবচেয়ে ক্ষুদ্রতম দৈর্ঘ্যটাই হবে সরল রেখা। এটা তোমরা মনে রাখো যে এক বিন্দু থেকে আরেক বিন্দুর সংযোগ যে দৈর্ঘ্যটা সেটাই হবে রেখা। সবচেয়ে কাছের কোনটা? এই সরল রেখাটাই হবে সবচেয়ে কাছের, এবং এটাই হবে সরল রেখা। আর এগুলো হবে বক্ররেখা, এগুলো হবে বক্ররেখা। এগুলো একটি রেখা, তবে এগুলো হচ্ছে একটি বক্ররেখা। এখন তোমাদেরকে যে কথা আমি বলবো সেটা হলো যে স্থান, তল, রেখা ও বিন্দু সম্পর্কে তোমাদের একটি ধারণা হলো কি না। আমি আশা করি এতক্ষণ যা তোমরা কথা শুনলে তাতে তোমরা স্থান কাকে বলে বুঝতে পেরেছো। কোনো বস্তুর অবস্থান যে জায়গাটা দখল করে, যে এরিয়াটা সে তার কারণে দখল হয়ে থাকলো, অবস্থান করলো, সেই জায়গাটাকেই বলা হবে স্থান। তল হচ্ছে পৃষ্ঠ, কোনো বস্তুর পৃষ্ঠদেশ, পৃষ্ঠটাই হলো তল। রেখা সম্পর্কে জানছো, এক পৃষ্ঠ আর এক পৃষ্ঠ সংযোগ যে কিনার তৈরি হয় সেই কিনারটাই হবে একটি রেখার মতো। এখান থেকে একটি রেখা, অনেকগুলি বিন্দু সংযোগ। তারপরে কি হলো? বিন্দু। বিন্দু হলো যার দৈর্ঘ্য, প্রস্থ ও বেধ নাই, সেটাই হলো, সেটা কি হলো? বিন্দু হলো, বিন্দু। ঠিক আছে। তারপরে আরও রেখা সম্পর্কে বলেছিলাম যে এ একটি বিন্দু, বি একটি বিন্দু। কি হলো? একটি স্কেল দিয়ে এ এবং বি সংযোগ করলাম। এটা কি হলো? এই সংযোগটা অনেক দূর পর্যন্ত নেওয়া যেতে পারে, এটাই হলো রেখা। এক বিন্দু থেকে আমরা সংযোগ করলাম এবং ইচ্ছা মতো আমাদের বাড়ানো যায়, বাঁ দিকে বাড়ানো যায়, সোজা বাড়ানো যায়, বিপরীত দিকে বাড়ানো যায়, এটা হলো রেখা। কিন্তু এক বিন্দু থেকে এক বিন্দু এ এবং বি যদি আরেকটি বিন্দু নেই এবং সংযোগ করি এবং এটা অংশ করে ফেলি, এইটুকুই থাকবে, বাড়ানো যাবে না, তাহলে কি হলো? এটা হলো রেখাংশ। রেখার অংশ হলো রেখাংশ। এটা আমি নির্দিষ্ট করে দিলাম, আর বাড়ানো যাবে না, এই পর্যন্ত সীমাবদ্ধ করে দিলাম, আটকিয়ে দিলাম, তাহলে কি হবে? এটা হবে রেখাংশ। আচ্ছা, রেখা হলো অনির্দিষ্ট দৈর্ঘ্য, কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নাই, যতদূর পর্যন্ত যেতে পারে। আর রেখাংশ হলো নির্দিষ্ট পরিমাণ, এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্তই এর নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, সেটা হবে রেখাংশ। তাহলে রেখা এবং রেখাংশ দুটো পেলাম, আমরা দুইটা সংজ্ঞাই বলতে পারলাম, জানতে পারলাম, বুঝতে পারলাম যে রেখাংশ কোনটি আর রেখা কোনটি। রেখা হলো অনির্দিষ্ট থাকবে দৈর্ঘ্য, আর রেখাংশ হলো নির্দিষ্ট থাকবে, দৈর্ঘ্যটা নির্দিষ্ট থাকবে। বিন্দু অবস্থান থাকবে, দৈর্ঘ্য থাকবে না, প্রস্থ থাকবে না, উচ্চতা বা বেধ থাকবে না, সেটা হবে বিন্দু। তাহলে আমরা বুঝতে পারলাম যে স্থান, তল, রেখা ও বিন্দু সম্পর্কে আমরা ধারণা পেয়ে গেলাম। তোমাদের বইতে 94 পৃষ্ঠায়
রেখা, রেখাংশ এবং রশ্মি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই আলোচনা দেখা গেছে যে, আমি পড়ি, তোমরা শোনো। কাগজের উপর এ ও বি দ্বারা নির্দিষ্ট দুটি বিন্দু বিবেচনা করি। বিন্দু দুটির উপর একটি স্কেল এ থেকে বি পর্যন্ত দাগ টানি। এ বি একটি সরলরেখার অংশের প্রতিরূপ এবং অর্থাৎ এ বি একটি রেখাংশ। তোমাদেরকে দেখিয়েছিলাম যেটা এ বি, একটি ফোঁটা এ বি, এ বি রেখাংশ। রেখার নির্দিষ্ট প্রান্ত বিন্দু বা দৈর্ঘ্য নাই, কিন্তু রেখাংশের নির্দিষ্ট প্রান্ত বিন্দু ও দৈর্ঘ্য আছে। নির্দিষ্ট প্রান্ত, এটা হলো রেখাংশ। এই বিন্দু আছে প্রান্ত, দুই দিকে প্রান্ত বিন্দু আছে। হ্যাঁ, এটা হলো রেখাংশ। তাহলে এ বি হলো রেখাংশ। রেখাংশ তোমাদেরকে বুঝিয়েছিলাম, বই থেকে পড়ে আবার বুঝাচ্ছি। এ বি সরলরেখা, সরলরেখার কোনো প্রস্থ নেই। তোমরা জানো আমরা সরলরেখার কোনো প্রস্থ নেই, এই কথাটি মনে রাখবে। সরল রেখার কোনো প্রস্থ নেই, শুধু দৈর্ঘ্য আছে। সরল রেখার কোনো প্রস্থ নেই, শুধু দৈর্ঘ্য আছে। যেরকম এ, আমরা উদাহরণ সহকারে বুঝিয়ে দিচ্ছি। এ বি, এ বি একটি সরলরেখা, এ বি সরলরেখা। এর শুধু দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য আছে, কিন্তু এর কোনো প্রস্থ নাই। প্রস্থ নাই মানে এরকম নাই। প্রস্থ হলে এরকম থাকবে, দৈর্ঘ্য এবং প্রস্থ। তোমরা জানো এটি জমির কি থাকে, দৈর্ঘ্য এবং প্রস্থ। দৈর্ঘ্য থাকে এবং প্রস্থ থাকে, কিন্তু এই প্রস্থটা থাকবে না, এই প্রস্থটা থাকবে না, শুধু দৈর্ঘ্য থাকবে, শুধু দৈর্ঘ্য থাকবে। তাহলে এখানে একটি রেখা হলো, এটা একটি রেখা হলো। তাহলে সরলরেখার প্রস্থ যদি বাদ দিই তাহলে সরলরেখার দুটি সরলরেখা হয়ে গেল এ পাশে। তাহলে সরলরেখার কোনো প্রস্থ নেই, তাহলে এখানে কোনো প্রস্থ থাকবে না, শুধু দৈর্ঘ্য থাকবে। কোনো প্রস্থ থাকবে না, শুধু দৈর্ঘ্য থাকবে, শুধু দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে না। সরলরেখার কোনো প্রস্থ নেই, শুধু দৈর্ঘ্য থাকবে। এখানে তোমাদের বইতে 94 পৃষ্ঠা যেটা বলছিলাম যে রেখা, রেখাংশ এবং রশ্মির মধ্যে পার্থক্য ছক আকারে দেখিয়ে দিয়েছে, সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। রেখা, একটি রেখার নির্দিষ্ট দৈর্ঘ্য নাই। আমি বারবার বলছি তোমাদেরকে, রেখা আমি বলেছিলাম যে এখানে আছে এইরকম অবস্থা, এ এবং বি এখান থেকে গেছে, এখান থেকে বানানো যায়, এদিক থেকেও বানানো যায়। তাহলে রেখার কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নাই, যাচ্ছেই যাচ্ছে যাচ্ছে, নির্দিষ্ট কোনো নাই, যাচ্ছে, রেখার কোনো দৈর্ঘ্য নাই। একটি রেখার প্রান্ত বিন্দু নেই। রেখার কোনো প্রান্ত বিন্দু, এখানে যে শেষ হয়ে গেছে, এখানেও শেষ হয়ে গেছে, তা থাকবে না, চলতেই থাকবে, যতদূর ইচ্ছা চলতেই থাকবে। যদি প্রান্ত বিন্দু থাকতো তাহলে তো রেখাংশ হয়ে যেত। এটা একটা প্রান্ত বিন্দু, এই পর্যন্ত। এখানে এ নাম দেই, এখানে বি নাম দিলাম, এখানে শেষ হয়ে গেছে, আর কোনো রেখা এখানে হবে না। এখানে প্রান্ত বিন্দু, প্রান্ত শেষ করে ফেলেছি, প্রান্ত চিহ্নিত করে ফেলেছি যে এর বেশি আর হবে না, তাহলে হবে এটা রেখাংশ। রেখাংশের প্রান্ত বিন্দু আছে, কিন্তু রেখার প্রান্ত বিন্দু নেই। প্রান্ত বিন্দু থাকলে তো এটা নির্দিষ্ট হয়ে গেল, প্রান্ত বিন্দু থাকলে ওটা নির্দিষ্ট হয়ে গেল। যেহেতু প্রান্ত বিন্দু নেই, সুতরাং ওটা হলো রেখা, আর প্রান্ত বিন্দু থাকলে হবে রেখাংশ। তাহলে এখানে বলেছে যে রেখার, একটি রেখার নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, আর রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। এ বি উপরেরটা হলো রেখা, নিচেটা তো রেখাংশ। তাহলে রেখার প্রান্তবিন্দু নেই, রেখাংশের প্রান্তবিন্দু আছে। রেখার নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। একটি রেখার প্রান্তবিন্দু নেই, একটি রেখার প্রান্তবিন্দু নেই বলেছি তোমাদেরকে, আর রেখার প্রান্তবিন্দু আছে। আর একটি রশ্মির নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, রশ্মি আর রেখা একই। আর একটি রশ্মির মাত্র একটি প্রান্তবিন্দু আছে। রশ্মিটা একটু পার্থক্য এটাই যে রেখা এবং রশ্মির একই রকম। রেখার প্রান্তবিন্দু এখান থেকে শুরু করে চলতেই থাকবে, এটা হলো রেখা, এটা হলো রেখা। আর রশ্মি হলো
প্রান্তবিন্দু থেকে একটি প্রান্তবিন্দু থাকবে, এখান থেকে শুরু করবে, সে যাবে, যেতেই থাকবে যেতেই থাকবে যেতেই থাকবে। নাম যদি দিই এ এবং বি, এ হলো প্রান্তবিন্দু আর বি প্রান্তবিন্দু, না চলতেই থাকবে চলতেই থাকবে। তাহলে রশ্মির একটি প্রান্তবিন্দু থাকবে, এখান থেকে শুরু হবে, এটা এখান থেকে শুরু হবে, শেষ হবে না, তাহলে হবে কি রশ্মি। যেখান থেকে শুরু হবে শেষ হবে না, এটা হলো রশ্মি। আর রেখার শুরু হবে না শেষও হবে না, দুই পাশ থেকেই বৃদ্ধি করতে পারবা তুমি, তাহলে ওটা হবে রেখা, এটা হবে রশ্মি। রশ্মির একটি প্রান্তবিন্দু আছে আর রেখাংশের দুইটি প্রান্তবিন্দু আছে, দুই দিকেই বন্ধ, এটা হলো রেখাংশ। আর সরলরেখার কোনো প্রস্থ নেই। এই তিনটা পয়েন্ট তোমাদেরকে আমি বলে দিলাম, রেখা, রেখাংশ এবং রশ্মি। রেখা এবং রশ্মি একই জিনিস, কিন্তু রেখার প্রান্তবিন্দু নাই, কিন্তু রশ্মির একটি প্রান্তবিন্দু আছে। রেখার কোনো প্রান্তবিন্দু নেই, রশ্মির একটি প্রান্তবিন্দু আছে, আর রেখাংশের দুইটি প্রান্তবিন্দু আছে। এটা হলো পার্থক্য। তাহলে তোমরা বুঝতে পারলে। আমি তোমাদেরকে জ্যামিতির প্রথম থেকেই জ্যামিতি সম্পর্কে ধারণা দিলাম। জ্যামিতির প্রথম ক্লাস, জ্যামিতি বলতে কি বোঝায় তোমাদেরকে বলেছি। কত বছর আগে জ্যামিতি শুরু হয়েছে ধারণা, এর সংজ্ঞা এবং পদ্ধতি সেটাও বলেছি। যে খ্রিস্টপূর্ব 300 বছর আগে ইউক্লিড নামে পণ্ডিত গাণিতিক, উনি এটার সংজ্ঞা করেছেন, প্রক্রিয়া সম্পর্কে বলেছেন। জ্যামিতি মানে জ্যা মানে ভূমি, মিতি মানে পরিমাপ, ভূমির পরিমাপটাই হলো জ্যামিতি। তারপরে কি আসছে, স্থান, তল, রেখা এবং বিন্দু, এই চারটি শব্দের সংজ্ঞা কিভাবে হবে, কি পরিচিতি, কাকে বলে, এই সম্পর্কে আজকে আলোচনা করলাম। আশা করি জ্যামিতি তোমাদের ভালো লাগবে। সামনে আরও অনেক কিছু জানার আছে, তোমাদের বইতে যেগুলো আছে সেগুলো সব আমি বলে দেব, আলোচনা করব, তোমাদের অবশ্যই ভালো লাগবে। জ্যামিতি আমাদের শুরু হয়েছে, আমরা আস্তে আস্তে জ্যামিতি সব কিছু শিখে ফেলবো। আজকে এই পর্যন্ত শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।